বারা হতে আয় থেকে 3 নম্বর ক্লাস। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো। জনাব আলী অথবা মিস্টার শিহাব একজন সরকারি কর্মকর্তা। ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নিচতলা মাসিক 15,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির পৌরমূল্য 3 লক্ষ টাকা। উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল: ভূমি উন্নয়ন কর 1,000 টাকা, পৌরকর 5,000 টাকা, মেরামত খরচ 6,000 টাকা, ভাড়া আদায় খরচ 500 টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণের সুদ 30,000 টাকা। উক্ত বছরে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ: তার স্ত্রীকে প্রদান 10,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 টাকা, কল্যাণ তহবিল 5,000 টাকা এবং গোষ্ঠী বিমায় 3,000 টাকা চাঁদা প্রদান করেন। সরকারি জাকাত তহবিলে প্রদান 2,000 টাকা। 23-24 করবর্ষ অনুযায়ী ভাড়া হতে মিস্টার শিহাবের মোট আয় ও কর দায় নির্ণয় করো। আগে মোট আয়, তারপর কর দায়। এক এক করে আমি তোমাদেরকে হাতে কলমে লিখে বুঝিয়ে দিচ্ছি। মোট আয় নির্ণয় করার জন্য যে নিয়মটা ছিল, এই নিয়ম: বার্ষিক ভাড়া মূল্য, তারপর পৌরমূল্য যেটা বড় সেটাই আনবো, শূন্যতা ভাতা বিক করব, মোট ভাড়া মূল্য আমরা এখানে পেয়ে যাব। অনুমোদনযোগ্য খরচসমূহ বাদ দিয়ে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25%, তারপর মোট ভাড়া মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচ বিক করলেই ভাড়া হতে মোটাই আমরা পেয়ে যাব। ওই অনুযায়ী লিখে নিতেছে। জনাব আলী সরকারি কর্মকর্তা। ঢাকার মিরপুরে দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটি দোতলায় বাস করেন। নিচতলা মাসিক 15,000 টাকা ভাড়া দিয়েছেন। তাহলে 2 ভাগ হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের এই যে পৌরমূল্য আছে 3 লক্ষ টাকা, এটাকেও 2 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে যত খরচ আছে খরচকেও 2 দ্বারা ভাগ করতে হবে। কারণ 2 তলার মধ্যে 1 তলায় নিচে থাকেন, আরেক তলা ভাড়া দিয়েছেন, এই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। মাসিক 15,000 টাকা এটা লিখে নিতেছি। বার্ষিক ভাড়া মূল্য মাসে 15,000, তাহলে 12 মাসে কত হবে? 1,80,000। পৌরমূল্য এমনিতে 3 লক্ষ টাকা আছে, এটাকে 2 দ্বারা ভাগ করে 1,50,000 টাকা নিয়ে আসলাম। যেটা বড় সেটাই এখানে নিতে হবে। 1,80,000 বড়, তো এটা থেকে শূন্যতা ভাতা বিক করতে হবে। শূন্যতা ভাতা নিয়ে তথ্য আছে: উক্ত বছরে বাড়িটি 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না। এখানে যে 1,80,000 টাকা আছে, 1,80,000 টাকাকে 12 দিয়ে ভাগ 2 দ্বারা গুণ, তখন এখানে হবে 30,000 টাকা। 1,80,000 থেকে 30,000 টাকা বিক করলে মোট ভাড়া মূল্য হবে এখানে 1,50,000 টাকা। অনুমোদনযোগ্য খরচসমূহ বাদ দেওয়ার জন্য ভূমি উন্নয়ন করে 1,000, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। নিয়ম: পৌরকর 5,000কে 2 দ্বারা ভাগ করতে হবে। মেরামত খরচ, ভাড়া আদায় খরচ দুইটাই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে পড়ে, এই জন্য এটা লেখার প্রয়োজন নাই। তারপর আছে এখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ 30,000 টাকা, অর্থাৎ ভূমি উন্নয়ন কর, পৌরকর, হাউস বিল্ডিং ফাইন্যান্স, এই 3টে আসবে। তবে ব্যয়গুলোকে 2 দ্বারা ভাগ করে আনতে হবে। আর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হবে প্রথমে 25%। খরচসমূহ আগে আমি লিখে নেই। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 1,50,000 টাকার 25%।
উত্তরে আসবে 37,500। ভূমি উন্নয়ন কর 1,000 টাকা ছিল, 1,000 টাকাকে 2 দ্বারা ভাগ করে আনতে হবে। 2 দ্বারা ভাগ করলে এখানে 500 টাকা হবে। পৌর কর টাকার পরিমাণ ছিল 5,000, 2 দ্বারা ভাগ করে 2,500 টাকা আনতে হবে। ঋণের সুদ টাকার পরিমাণ ছিল 30,000, 2 দ্বারা ভাগ করে 15,000 টাকা আনতে হবে। তো এটা যোগ করলে হবে 55,500 টাকা। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে 1,50,000 টাকা থেকে 55,500 টাকা বিয়োগ করলে 94,500 টাকা হবে। এটা হচ্ছে বারাহতে মোট আয়। বারাহতে মোট আয়ের পরিমাণ 94,500, তাহলে 3,50,000 টাকা থেকে এটা কম। বলা হয়েছে মোট আয় নির্ণয় করো, কর দায় নির্ণয় করো। এখন আসো, তোমাদের বলেছিলাম যে চাকরি হতে আয়ের, এই যে আগের ক্লাসটা তোমরা করেছো, আগের খাতের ক্লাস, বলেছিলাম এটা প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হবে। চাকরি হতে আয়ে মোট আয় নির্ণয় করার পরে যে বিনিয়োগ ভাতা নির্ণয় করা হয়েছে, তারপর এই যে করের পরিমাণ নির্ণয় করা হয়েছে, বারাহতে আয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম। অর্থাৎ এই নিয়মে আমাদের বিনিয়োগ ভাতাও নির্ণয় করতে হবে। এই যে মোট বিনিয়োগ আছে, এগুলো একই নিয়মে আমাদের করতে হবে। কিন্তু করের পরিমাণ যেটা আমরা নির্ণয় করব, প্রথম 3,50,000 টাকার উপরে 0%, আর এটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আয়ের পরিমাণ পেয়েছি মাত্র 94,500, তাহলে তো এটাতে কোনো কর আসতেছে না। আচ্ছা, কর যদিও না আসে, কিন্তু বিনিয়োগ ভাতাটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে যে কী পরিমাণ কর রেয়াত, ওই বিনিয়োগ ভাতা পর্যন্ত আমরা থাকবো। আর আয়ের পরিমাণ যেহেতু এই 3,50,000 টাকা থেকে কম, এটা থেকে যেহেতু কম, তাহলে করের পরিমাণের বাইরে করার কোনো প্রয়োজন নাই। আমি এই বিনিয়োগ ভাতা ঠিক এই নিয়মে, তোমাদের জানা আছে, এই নিয়মেই আমি এখন লিখে নিচ্ছি। এখানে টেবিলটা অঙ্কন করে নিলাম। আর বিনিয়োগ ভাতা যা যা আছে, উক্ত বছরে তার খরচ বিনিয়োগ নিম্নরূপ। তার স্ত্রীকে প্রদান 10,000 টাকা আছে এখানে। স্ত্রীকে প্রদান 10,000 টাকা, এটা পারিবারিক ব্যয়, এটা তো আর বিনিয়োগের মধ্যে পড়ে না, সুতরাং এটা আনা যাবে না। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 আসবে। কল্যাণ তহবিল 5,000, গোষ্ঠী বিমায় 3,000 আসবে। সরকারি জাকাত তহবিলের প্রদান 2,000। তো এই তিনটাই কিন্তু অনুমোদনযোগ্য। 4টা: ডিপোজিট পেনশন স্কিম, কল্যাণ তহবিল, গোষ্ঠী বিমা, সরকারি জাকাত তহবিল, 4টার টাকাই আমি নিয়ে আসবো। এটা হবে টোটাল বিনিয়োগের পরিমাণ। ওকে, আমি এখানে লিখে নিচ্ছি, তোমাদের সময় বাঁচানোর জন্য আমি আগে লিখে নিই, তারপরে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। ডিপোজিট পেনশন স্কিমে জমা 6,000 টাকা, কল্যাণ তহবিলে জমা 5,000 টাকা, গোষ্ঠী বিমায় চাঁদা জমা 3,000 টাকা, সরকারি জাকাত তহবিলে প্রদান 2,000 টাকা। যোগ করলে আমরা এখানে মোট বিনিয়োগের পরিমাণ পেয়ে যাব 16,000 টাকা। 16,000 টাকা আমি এখানেই লিখে নিচ্ছি। মোট বিনিয়োগ পেয়ে গেলাম। এবারে পরবর্তী যে নিয়মটা ছিল একই রকম, এটা তোমরা সবার জানা আছে। মোট আয় কত ছিল? মোট আয় ছিল এই 94,500, আগের মতো। মোট আয়ের 3%, অর্থাৎ এই 94,500 এর 3% 2,835 হবে। বিনিয়োগের 15%, এই 16,000-এ 15%, 16,000-এ 15%, 2,400 হবে। সর্বোচ্চ সীমা তো 10 লক্ষ। ঠিক আছে, এখন এই তিনটার মধ্যে যেটা কম, কোনটা কম? 2,835 আর 2,400 আর 10 লক্ষ, তাহলে 2,400 ক নম্বর যেটা, এটাই উত্তর। এটাই হচ্ছে এই করের উপরে কর রেয়াত, যেটা বিনিয়োগের উপরে কর রেয়াত।
টোটাল যত টাকা কর হবে এটা থেকে এই 2400 টাকা বাদ দেওয়া হবে বিনিয়োগের উপরে। কিন্তু এখানে আয়ের পরিমাণ তো মাত্র 94,500, 3.5 লক্ষ এর উপরে হলে না করের পরিমাণটা বাইর করতাম। এগুলো তো নাই, এই জন্য আর করার প্রয়োজন নাই। আশা করছি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন।